দেশে এবং প্রবাসে যারা আজকে আমাদের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিডনি টিউমার ও ক্যান্সারের আধুনিক চিকিৎসা। আর আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, দেশবরেণ্য চিকিৎসক জনাব মারুফ আহমদ, সহকারী অধ্যাপক ইউরোলজি বিশেষজ্ঞ এবং সার্জন। স্যারের অনেক পরিচয় রয়েছে, বিশেষ করে কিডনি, মূত্রথলি, প্রোস্টেট রোগ, পুরুষের সেক্স বন্ধ্যাত্ব চিকিৎসা, আর বিশেষ করে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, কিডনির যে এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি বা লেজার সার্জারি, এই সমস্ত বিষয় নিয়ে স্যার নিয়মিত কাজ করেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ইসলাম। তো স্যার আমরা কথায় আজকে সরাসরি আমাদের নির্ধারিত বিষয়ে আমরা চলে যেতে চাই। আমরা আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হল কিডনির টিউমার ও ক্যান্সারের আধুনিক চিকিৎসা। তো প্রথমে স্যার, প্রথম প্রশ্ন, কিডনি টিউমার বা ক্যান্সার বলতে আমরা সাধারণত কি বুঝি, এই বিষয়ে যদি স্যার একটু সরাসরি বলতেন। টিউমার বা ক্যান্সার আমাদের শরীরের অন্যান্য অঙ্গে যেরকম ভাবে স্ফীত আকারের মাংসপিণ্ড, যেটা অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত ভাবে মাংস কোষকলা বৃদ্ধি পেয়ে যে টিউমার তৈরি হয় শরীরের বিভিন্ন অঙ্গে, কিডনিতেও সেরকম ভাবে টিউমার তৈরি হয়। এই টিউমারগুলো, কিছু টিউমার আছে ভালো টিউমার, কিছু যাতে এর ভেতরে কিছু অস্বাভাবিক কোষকলা থাকে, এগুলো ক্যান্সার জীবাণু থাকে, সেগুলো আবার ক্যান্সার জাতীয় হয়। মানে কিডনি টিউমার অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের টিউমারের মতোই, কিন্তু এক্ষেত্রে কিডনিতে যেগুলো উৎপন্ন হয় বা তৈরি হয় সেগুলো কিডনি টিউমার। তার ভিতরে কিছু ভালো টিউমার আছে, আবার কিছু জাতীয় টিউমারে কিছু ক্যান্সার জাতীয় জীবাণু থাকে, সেগুলো কিডনি ক্যান্সার বলে আমরা জানি। তো স্যার, আপনি বলতেছিলেন যে কিডনির মধ্যে টিউমার গুলো সাধারণত দুই ধরনের টিউমার হয়ে থাকে আর কি। তো এই দুই ধরনের টিউমার, বিনাইন বা আমরা যেটা ম্যালিগন্যান্ট হিসেবে আমরা জানি। তো এই ধরনের একটা টিউমার কত সেন্টিমিটার বা হলে বা কি পর্যায়ে গেলে সেটাকে আমরা ক্যান্সার বলবো, বা সেটা আমরা কি বলবো এটা খুবই ক্ষতিকর, এই সম্পর্কে যদি আপনি বলেন। এখন কিডনি টিউমার যেটা, সেটাও আমাদের সমাজে কিন্তু কম অংশ না। আমাদের টোটাল শরীরে যে টিউমার হয় তার 10তম অবস্থান করে হচ্ছে কিডনি টিউমার। তো কিডনি টিউমার তো সব বয়সে হতে পারে, একবারে অল্প বয়সে হতে পারে, আবার অনেক বয়স্ক পেশেন্টে, মানে যে কোনো বয়সে কিডনি টিউমার হতে পারে। তো টিউমারের ভেতরে কিছু টিউমার আছে যে ভালো টিউমার আমরা বললাম, বিনাইন টিউমার। সেগুলো বেশিরভাগ সময় অ্যাসিম্পটোমেটিক বা কোনো লক্ষণ ছাড়াই উপস্থিত থাকে। এবং ক্যান্সার জাতীয় টিউমার যেগুলো, সেগুলো অনেক ক্ষেত্রেই এগুলো কোনো সিমটম ছাড়া দীর্ঘদিন থাকে। অন্য কোনো অসুখের পারপাসে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে যাই, সেগুলো আমাদেরকে দৃষ্টিগোচর হয়, তখন আমরা চিকিৎসকের কাছে আসি। তো সেগুলো যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে সেক্ষেত্রে খুব ছোট অবস্থায় আমরা পাই। আর যখন অনেক দেরি দেরি করে বা একটু লেট স্টেজে সেটা ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে সেটা অনেক বড় আকারে, সেটা আসলে নির্দিষ্ট সাইজ নেই যে সেটা 1 সেন্টিমিটার হবে বা 5 সেন্টিমিটার হবে। আর্লি ডিটেকশন বা প্রথম থেকে ধরা পড়লে এটা ছোট আকারে পাই, আর যখন অনেক পরে ধরা পড়ে সেটা অনেক বড় আকারে, 18-15 সেন্টিমিটার, এবং আশেপাশে অন্যান্য ক্যান্সার জাতীয় সমস্যা হলে অন্য জায়গায়ও স্প্রেড বা ছড়িয়ে যায়, বা এটাকে ডাক্তারি ভাষায় আমরা মেটাস্টেসিস বলি, সেরকম অবস্থায় পাওয়া যায়। তো আমি স্যার সাধারণভাবে যদি সাধারণ মানুষের মতো করে যদি প্রশ্নটা করি, যে সাধারণত কোন ধরনের লক্ষণগুলো, ফিজিক্যাল কি ধরনের লক্ষণগুলো পেলে আমি মনে করব যে আমার কিডনিতে টিউমার বা ক্যান্সার হয়েছে, এই ধরনের প্রাথমিক রোগের যে লক্ষণগুলো হয় সেই লক্ষণগুলো আপনি কিভাবে চিহ্নিত করতে চান, যে এই ধরনের লক্ষণগুলো মানে দেখা যায় আর কি? সাধারণত যে কেসগুলো স্টাডি করেছেন এ পর্যন্ত, আপনি হাজার হাজার শত শত অপারেশন মানে এই ধরনের কেস আপনার সামনে এসেছে, সেই দিক থেকে লক্ষণগুলো যদি আপনি একটু বলেন সাধারণ মানুষ। পেশেন্ট আমাদের কাছে বা রোগীরা বিভিন্ন লক্ষণ নিয়ে ডাক্তারের কাছে যায়, এবং ডাক্তার শুধু ইউরোলজিস্ট না, জেনারেল প্র্যাকটিশনার বা সাধারণ প্র্যাকটিশনার এবং বিশেষজ্ঞ, বিভিন্ন ব্রাঞ্চের মেডিকেলের বিভিন্ন শাখার যে বিশেষজ্ঞ,
এবং তাদের কাছেও রোগ নিয়ে যায় মেডিসিনের কাছে, হ্যাঁ, গাইনি, সার্জারি, বিভিন্ন কাছে। একটা প্রথম লক্ষণ নিয়ে আসে যে দেখতে পাই যে অ্যাবডোমিনাল পেন বা পেটের ব্যথা। হ্যাঁ, ব্যথা অনেক সময় হালকা ধরনের ব্যথা থাকে, অনেক সময় তীব্র ব্যথা হয়। হালকা ব্যথা থাকলে রোগী অনেক সময় বিভিন্ন রকম ওষুধ আশেপাশে ফার্মাসি, স্থানীয় ডাক্তার দেখায়, চিকিৎসা নেয়। ইমপ্রুভ না হলে পরে আমাদের কাছে হয়তো আসে। আর 2 নম্বর যেটা, অনেক সময় চাকা নিয়ে আসে বা টিউমার নিয়ে আসে পেটে। ফলে আমার পেটের ডান দিকে বা বাম দিকে, পেটের উপরে পেটে এক ধরনের চাকা অনুভব করতেছে, মাঝে মাঝে হাতে বাঁধে, বা আমি যখন ঘুমের সময় গোসল করতে যাচ্ছে সে তার শরীর পরিষ্কার করতে গেলে চাকা হাত বাঁধে, এই চাকা নিয়ে আমাদের কাছে আসে। তৃতীয়ত, অনেক সময় পেশাবের নিয়ে আসে, যে আমার পেশাবের সাথে পেশাবের সাথে আমার হালকা হালকা লাল রঙের পেশাব হচ্ছে, রক্ত তো সে বুঝতে পারে না, ফলে আমার পেশাবের কালারটা একটু গাঢ় হয়ে গেছে, একটু লাল লাল রঙের পেশাব হয়। সাধারণত এই 3টা সিমটম নিয়ে বেশি পেশেন্ট আসে। এটা ক্লাসিক্যাল সাইন বলি আমরা, যে পেটে ব্যথা, একটা চাকা, এবং রক্তক্ষরণের মতো যায়, পেশাবের সাথে রক্ত যায়। তাছাড়া বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে পেশেন্ট হালকা জ্বর নিয়ে আসে, যে দীর্ঘদিন ধরে 1 বছর ধরে হালকা হালকা জ্বর, ওষুধ খাচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। তৃতীয়ত, চতুর্থত আসে পেশেন্ট যে আমার খাওয়ার অরুচি, ওজন কমে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে পেশেন্ট আসে যে অনেক সময় যে প্রেশার প্রেশার বেশি, প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না, প্রেশারে অনেক ওষুধ খাচ্ছে, প্রেশার নিয়ন্ত্রণ হচ্ছে না। সাধারণত এগুলো জেনারেল, এই সাইন সিমটম গুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। তাছাড়াও অন্যান্য টিউমার বা ক্যান্সার যদি আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়, তাহলে কিছু লক্ষণ নিয়ে আসে। যেমন অনেক পেশেন্ট আছে যে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কাশির সাথে রক্ত যায়, এই টিউমার বা ক্যান্সারটা ফুসফুসে ছড়িয়ে গেলে এরকম হয়। অনেক পেশেন্ট জন্ডিস নিয়েও আসতে পারে, এই টিউমার যখন লিভারের ভেতর ছড়িয়ে যায় তখন জন্ডিস নিয়েও আসতে পারে। অনেক সময় দেখা যায় পেটের নালী বন্ধ হয়ে গেছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলি, বমি করছে, টিউমারটা বড় হয়ে পেটের নালীতে চাপা দিয়ে আছে। হ্যাঁ, আমরা যে খাবার গ্রহণ করছি সেটা নিচে নামতে পারছে না, বমি করে। এরকম ভাবে বিভিন্ন এটিপিক্যাল প্রেজেন্টেশন বা কিছু কিছু ব্যতিক্রমধর্মী সিমটম নিয়ে আমাদের কাছে আসে। যেমন আচ্ছা। বাচ্চাদের ক্ষেত্রে, যেমন টিউমার আমরা বললাম যে কোনো বয়সে হতে পারে। হ্যাঁ, ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের টিউমার হয়। কিছু কিছু আছে যে ক্যান্সার জাতীয় টিউমার, উইলস টিউমার বলি, নিউরোব্লাস্টোমা বলি। এই টিউমার গুলো যে বাচ্চা, মা বাবা আসে যে বাচ্চার তো গ্রোথ হচ্ছে না, বাচ্চা খেতে চায় না, এত খাওয়াচ্ছে কিন্তু বাচ্চার গ্রোথ হচ্ছে না, পেটটা ফোলা ফোলা মনে হয়। হ্যাঁ, এরকম সিমটম নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে স্যার আমরা বলতে পারি যে এই ধরনের সাধারণত চাকা, তারপরে পেশাবের সাথে রক্ত যাওয়া, তারপরে এই ধরনের পেটে ফোলা বা এই ধরনের ভাবটা প্রাথমিকভাবে লক্ষণ আমরা বলতে পারি। এছাড়াও আমরা লক্ষণ ছাড়াও বিভিন্ন ধরনের হতে পারে, আর যে কোনো বয়সের মানুষেরও এটা হতে পারে আর কি। সাধারণত দেখুন, হ্যাঁ, বলা হয় যে সাধারণত এজ ইজ ইমিউন। এটা কোনো বয়সে যে হবে না এরকম কোনো কথা নেই। হ্যাঁ, একবারে, হ্যাঁ, একদিনের বাচ্চা থেকে শুরু করে মানে সর্বোচ্চ বয়স্ক পেশেন্টেরও কিডনি টিউমার হতে পারে। মানে এক কথায় এই কিডনি টিউমারটা কিডনি সাধারণত রোগ হয়েছে তাদের হয়, না সাধারণ যে কোনো মানুষ কখনো কিডনির কখনো রোগ ছিল না বা তাদের কাদের হয় এটা, মানে স্পেসিফিক ভাবে আমরা কিছু কিছু তাদেরকে বলতে কিছু পারি। কিছু বলা হয় আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর হ্যাঁ, বা ইটিওলজি আছে, যে কাদের এই টিউমার গুলো হওয়ার প্রবণতা থাকে। থাকে। সেরকম কিছু, যেমন যারা অবেজ বা স্বাস্থ্যবান, স্থূল আকৃতি, হ্যাঁ, ওজন বেশি, তাদের টিউমার হওয়ার একটা প্রবণতা থাকে। দুই হচ্ছে যে যাদের প্রেশার থাকে, আনকন্ট্রোল হাইপার টেনশন, যারা চেইন স্মোকার, হ্যাঁ, প্রচুর স্মোকিং করে এদের। আর কিছু কিছু কন্ডিশন, যারা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খান, বিভিন্ন ধরনের পেইন কিলার, হাতে ব্যথা অনেকে আছে যে হ্যাঁ, স্থানীয় ফার্মাসিতে ডাক্তারের পরামর্শ ছাড়াও পেন কিলার কিনে খান যে কোনো প্রয়োজনে, সেটা প্যারাসিটামল থেকে শুরু করে বিভিন্ন পদের যে আধুনিক পেন কিলার গুলো আছে, যারা নিয়মিত দীর্ঘমেয়াদী খাও তাদেরও কিডনি টিউমার বা ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে। আর কিছু কিছু, যেমন কিডনি ফেলিওরের পেশেন্ট, সিকেডি পেশেন্ট, যারা দীর্ঘদিন ধরে ডায়ালিসিস পায় বা ওষুধের উপরে থাকে, তাদেরও একটা কিডনি টিউমার হওয়ার প্রবণতা থাকে। তাছাড়া কিছু কিছু আছে জেনেটিক্যাল বা হেরিটেরি বলি, হ্যাঁ, জিনগতভাবে, হ্যাঁ, তাদের জিনে কিছু কিছু মিউটেশন থাকে, জিনের কোনো পরিবর্তন থাকে, হ্যাঁ, তাদের ক্যান্সার হওয়ার কিছুটা প্রবণতা থাকে। এগুলো ফ্যামিলি থেকে ফ্যামিলি রান করে, অনেক ফ্যামিলিতে অনেক বংশে বংশগত রোগ
যাকে আমরা বলি হেরিডিটারি ডিজিজ, এরকম তাদেরও কিছু কিছু ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। তো স্যার আমরা একটা প্রশ্ন এসেছে অনলাইনে, খাইরুল ইসলাম প্রশ্ন করেছেন। তো কিডনিতে টিউমার হলে কি করণীয়, এই প্রশ্নটার সাথে আমিও একটু প্রশ্ন যে এই ধরনের কারো যদি লক্ষণ যদি হয়, সাধারণ মানুষ তো এই ধরনের লক্ষণের উপর চিকিৎসা করে, চিকিৎসক তারা বাছাই করতে জানে না, তারা বোঝে না যে এটা আমি কার কাছে যাব, কোন ধরনের ডাক্তারের কাছে যাব, তো এটা কাদের কাছে যেতে হবে, এটার মানে প্রথমে আমরা একজন মানুষের কি করণীয় এই ধরনের লক্ষণগুলো যদি আচ্ছা, দেখা যায়। এখন মেডিকেল সায়েন্স তো অনেক ব্রাঞ্চে এখন বিভক্ত হয়ে গেছে। তো আমাদের দেশে প্রথম দিকে যখন মানুষ এই জাতীয় সিমটম বা লক্ষণ অনুভব করে, স্থানীয় ডাক্তার, তার ব্যক্তিগত চিকিৎসক বা জেনারেল প্র্যাকটিশনার আমরা যাদেরকে বলি, তাদেরকে ফলো আপ করে। তারা কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করে যে কিডনি টিউমার হয়েছে, তখন সাধারণত ইউরোলজিস্ট বা কিডনি সার্জারি বিশেষজ্ঞ তাদেরকে রেফার করে, এবং তাদেরকেই দেখানো উচিত। কারণ প্রত্যেকটা ব্রাঞ্চ এখন ডেভেলপিং হচ্ছে, জেনারেল সার্জারিতেও অনেক ব্রাঞ্চ হয়ে গেছে। তো স্যার প্রাথমিকভাবে আমরা কি কি পরীক্ষাগুলো সাধারণ মানুষের সচেতনতার জন্য বলতে পারি যে এই পরীক্ষাগুলো আপনার করা প্রয়োজন আর কি, সেটা আপনি যে ডাক্তারকে আমরা যেভাবে, অবশ্যই আমরা ইউরোলজিস্ট, যেহেতু আমরা আজকে সচেতন করার জন্য মানুষকে আমরা এই আয়োজন, যে তারা যেন অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে যেন যায়, যারা এই, জি স্যার আপনি বলেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে পেশেন্ট যখন আমাদের কাছে আসে ইউরোলজিস্টের কাছে, আমরা কিছু কিছু পরীক্ষা করাই। যেমন একটা ইউরিনের পরীক্ষা করাই, ইউরিনের রুটিন পরীক্ষা। তার পাশাপাশি আমরা কিডনির রক্তের পরীক্ষা, সিরাম ক্রিয়েটিনিন, এবং একটা আল্ট্রাসোনো করি, আল্ট্রাসোনো হোল অ্যাবডোমেন করে দেখি যে তার কিডনিতে টিউমারের উপস্থিতি আছে কিনা, পেশাবের সাথে রক্ত যাচ্ছে কিনা। তার ক্রিয়েটিনিন করে দেখি যে কিডনি, অন্য কিডনির ফাংশনও কেমন, ক্রিয়েটিনিন নর্মালে আছে না বেশি পর্যায়ে আছে। এগুলো দেখার পরে যদি মনে হয়, আমাদের সন্দেহ হয় যে এটা কিডনি টিউমার, তখন আমরা একটা তাকে সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা কিডনি থেকে তৈরি হয়েছে একটা টিউমার। সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড আমাদের কিছু ধারণা দেয় এটা ভালো টিউমার না খারাপ টিউমার। যদি ভালো টিউমার হয়, সেই ক্ষেত্রে কিছু সিস্টও একটা কিছু আছে, যে টিউমার, টিউমার বলতে এমনি সলিড টিউমার, আর কিছু আছে পানি জাতীয় টিউমার, যেগুলোকে সিস্ট বলি। সিস্টে মানুষজন খুব কনফিউশন, এসে হঠাৎ করে আল্ট্রাসাউন্ড একটা হাতে নিয়ে বলে আমার তো কিডনি নষ্ট হয়ে গেছে, আমার কিডনিতে টিউমার হয়েছে, পানির টিউমার, এটা এখনই অপারেশন করা লাগবে। সে আসলে সিস্ট সম্বন্ধে একটু বলে নেই। সিস্ট আসলে বেশিরভাগ ক্ষেত্রে দুই ধরনের সিস্ট হয়, একটা সিম্পল সিস্ট, একটা কমপ্লেক্স সিস্ট। সিম্পল সিস্ট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ছোট হয়, হ্যাঁ, এবং এটার কোনো চিকিৎসা, কোনো ওষুধ বা কোনো অপারেশন লাগে না। যদি সিম্পল সিস্ট বড় হয়, অনেক বড়, হ্যাঁ, সাধারণত দেখা যায় যে 60, হ্যাঁ, 6 সেন্টিমিটারের উপরে বা 60 মিলিমিটারের উপরে যখন হয়, তখন সেটা আমরা সার্জারি ব্যাপারে বিবেচনা করি। এটা যদি কিডনিতে ক্ষতিগ্রস্ত করে বা এর ভেতরে রক্তক্ষরণ হয়, ব্যথা তৈরি করতে পারে, অনেক সময় রাপচার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা সার্জারির ব্যাপারে চিন্তা ভাবনা করি। আর যদি স্মল বা ছোট সিস্ট হয়, সেগুলো আসলে পেশেন্টকে আমরা বোঝাই যেটা খারাপ কিছু না, এটা আপনাকে ফলো আপ করা লাগবে। বছরে 6 মাস পর পর একটা আল্ট্রাসাউন্ড করে আপনার ইউরোলজিস্ট বা কিডনি রোগ সার্জারি বিশেষজ্ঞ, ওনাদের পরামর্শ নেবেন। ওনারা যেভাবে বলে সেভাবে আপনি চললে কোনো সমস্যা হবে না। আর কিছু বললাম যে কমপ্লেক্স সিস্ট, কমপ্লেক্স সিস্ট হলে বা সেই ক্ষেত্রে আমরা সেটাকে আরো অনুসন্ধান করি। সেটার জন্য আমরা একটা, অনেক ক্ষেত্রে এফএনএসি বলে, ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, একটা চিকন সুই দিয়ে আল্ট্রাসোনো বা সিটি স্ক্যান গাইডেড এই কিডনি টিউমার বা সিস্ট থেকে মাংস নিয়ে আমরা পরীক্ষা করে দেখি সেটা ভালো না খারাপ। যদি ভালো হয়, ঠিক একইভাবে তাকে আমরা ফলো আপ বা অবজারভেশনে রাখি, তাকে আশ্বস্ত করি। সেই ক্ষেত্রে ওষুধ বা অপারেশন কোনো কিছুরই দরকার নেই। আর যদি বলা হয় যে এটা কমপ্লেক্স বা এর ভেতরে খারাপ কিছু লক্ষণ উপস্থিতি, সেই ক্ষেত্রে আমরা সার্জারির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। বিভিন্ন পদের সার্জারি আছে, সেগুলো পরে আমরা আরো আলোচনায় আসবো। আর এখন বিনাইন টিউমারের ভেতরে অনেক ধরনের বিনাইন টিউমার হয়, দু একটা নাম বলি, এগুলো আসলে অনকোসাইটোমা, হ্যাঁ, অ্যানজিও মায়োলাইপোমা, এই জাতীয় রেনাল অ্যানজিও ফাইব্রোমা হতে পারে, এই জাতীয় টিউমার যেটা, সেই টিউমারগুলো তো আসলে আহ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিফার ট্রিটমেন্ট বলি, অবজারভেশনে রাখি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যদি বড় হয়, এগুলো সন্দেহজনক মনে করি, সেই ক্ষেত্রে আমরা মাংস পরীক্ষা, এফএনএসি বা একটু আগে যেটা বললাম ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি বলে এক জাতীয় পরীক্ষা,
সেটা করে আমরা সেটা কি জন্য ভালো না খারাপ ক্লারিফাই করি। যদি ভালো টিউমার হয় সেগুলোও ছোট হলে আমরা অবজারভেশনে রাখি, আর যদি বড় হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্জারি করে সেটা একবারে পুরোপুরি কিডনিকে টিউমার মুক্ত করা যায়। ভালো টিউমার, এটা কিডনি ফেলার দরকার হয় না, শুধু টিউমার ফেলে দিলে বা টিউমারের বিভিন্ন পদের আধুনিক চিকিৎসা আছে যেটাকে এই ভালো টিউমার গুলোকে ধ্বংস করে ফেলা যায়, কিডনি ঠিক রেখে এগুলোকে ধ্বংস করে কিডনিকে আবার পূর্ণাঙ্গ একবার সুস্থ করে ফেলা সম্ভব হয়। জি অবশ্যই, আমরা সেই কথাগুলো জানবো, আমরা সেই কথাগুলো জানার জন্য স্যার আমরা যুক্ত হয়েছি। আমরা অনলাইনে বিভিন্ন প্রশ্ন পাচ্ছি। আমরা আজকের এই ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা 13তম পর্বে আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলছি, সরাসরি চাইলে ফোন নাম্বারেও আমাদের সাথে ফোনে সরাসরি, হোয়াটসঅ্যাপ বা সরাসরি টেলিফোন থেকেও আমাদের সাথে কথা বলতে পারেন। কমেন্টসে আপনারা প্রশ্ন লিখতে পারেন। আমার হাতে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনলাইন থেকেও, আমি যে প্রশ্নগুলো দর্শকরা রয়েছে তাদের দু একটা প্রশ্ন আমি একটু নিতে চাই। স্যার, আমি 3 বছর ধরে সিকে সিকেডিতে ভুগছি। আমার প্রসবে প্রচুর অ্যালবুমিন যাচ্ছে এবং রক্তে অ্যালবুমিন এর পরিমাণ কমে যাচ্ছে। বিপি 140 থেকে 90 থাকে। আমাকে বায়োপসি করতে বলা হয়েছে। যদি বায়োপসি না করি তাহলে বিকল্প উপায় আছে কি? যদি কিছু থাকে তাহলে যদি কিছু বলেন ভালো হতো। মোহাম্মদ মাসুম, এমএস মাসুম এই প্রশ্নটা করছেন স্যার। ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আপনার যেটা সমস্যা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের অনেকগুলো কারণ আছে। তার ভিতরে কিছু আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনির ভিতরে যে ছাঁকুনি থাকে তার ভিতরে প্রদাহ তৈরি হয়। প্রদাহ হলে কিডনি তার সাময়িক কাজকর্ম যেটা করার কথা সেই কাজকর্মটা কমিয়ে দেওয়ার ফলে সেটা কিডনি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিনকে শরীরের ভিতর ধরে রাখা, পানিকে ধরে রাখা, লবণকে নিয়ন্ত্রণ, ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করা, সেগুলো তার পর্যাপ্ত পরিমাণ করতে পারে না। যখনই করতে পারে না, অ্যালবুমিন পেশাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আহ এগুলো ওষুধপত্র দিয়ে চিকিৎসা হয়। আবার অনেক ক্ষেত্রে সেটা নিশ্চিত হওয়ার জন্য যে কি ধরনের কিডনির যে গ্লোমেরুলোনেফ্রাইটিস বা প্রদাহ, এটা বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, সেই প্রদাহর কিডনির যে প্রদাহর বিভিন্ন ধরন বের করার জন্য বায়োপসি করতে বলা হয়। বায়োপসি অনেক জটিল বিষয় না, সিম্পল বিষয়। এটা আল্ট্রাসোনো বা সিটি স্ক্যান গাইড করে এফএনএসি, এটা একটা চিকন সুই দিয়ে এটা মাংস একটু কিডনি থেকে নেওয়া হয়, অথবা কোর বায়োপসি বলে, একটু আহ শুয়ের মতো আছে কিছু ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস আছে, সেগুলো দিয়ে কিডনি থেকে মাংস নেওয়া হয়। সেটা পরীক্ষা করে কি জাতীয় কারণে কিডনির প্রদাহ হয়েছে সেটা বের করে সেই হিসাবে আরো স্পেসিফিক চিকিৎসা দেওয়া যায়। এবং সেগুলো সাধারণ নেফ্রোলজিস্ট বা কিডনি মেডিসিন বিশেষজ্ঞ ওনারাই এই পরীক্ষাগুলো করে থাকে। এবং এটা খুবই সিম্পল পরীক্ষা, এটা ভয়ের কিছু নেই। আপনি আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিচ্ছে ওনার সাথে যোগাযোগ করেন। এটা অনেক ভয়ের কিছু না, এবার সিম্পল পরীক্ষা। এটাতে হয়তো একদিন হসপিটালে ভর্তি থেকে অবজারভেশনে থাকতে হয়। কিডনি মেডিসিন বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্ট স্যার ওনাদের সাথে যোগাযোগ করেন। ওনারা আপনাকে এই পরীক্ষা করলে আরো স্পেসিফিক চিকিৎসা দিলে আপনার ভালো থাকবেন এবং দ্রুত হয়তো সুস্থ হতে পারবেন। জি, আমরা অনলাইন থেকে আরেকটা প্রশ্ন নিব। হিরো মিয়া প্রশ্ন করেছেন, স্যার আমার এক আত্মীয়র কিডনিতে টিউমার প্রাথমিকভাবে ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে ভালো করা যাবে কিনা? মানে যে টিউমার, আমরা এটা সুন্দর একটা প্রশ্ন যে এর আগে আমরা ওষুধের মাধ্যমে ওষুধের মাধ্যমে এটা সম্ভব কিনা সার্জারি ছাড়া? যেটা বললাম যে আপনাকে যে কি টিউমার আসলে এটা ভালো না খারাপ সেটা আইডেন্টিফাই করা লাগবে। যদি হ্যাঁ, ভালো টিউমার বা বিনাইন টিউমার হয় বা সিস্ট হয়, সেক্ষেত্রে কিছু আছে যে স্মল বা ছোট সিস্ট, সেক্ষেত্রে আসলে কোনো ওষুধ বা সার্জারি কোনো কিছুই লাগবে না। তাকে আশ্বস্ত করা লাগবে, তাকে ফলো আপ করা লাগবে। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নেবে, এরকম একটা নির্দিষ্ট সময় ফলো আপ করলে সে ভালো থাকবে। আর কিছু আছে যে বিনাইন টিউমার কিন্তু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে ওষুধের খুব একটা ভূমিকা নেই, সেক্ষেত্রে তাকে অপারেশন করা লাগবে। অপারেশনে অনেক আধুনিক পদ্ধতি আছে, সেগুলো আমরা আরো আলোচনায় আসবো। সেগুলোর মাধ্যমে সে চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবে। আর যদি ক্যান্সার জাতীয় সমস্যা হয়, সেক্ষেত্রে আসলে ওষুধের কোনো ভূমিকা নেই, তাকে একটু সার্জারি। কিডনি টিউমারের বা কিডনি ক্যান্সারের প্রথম চিকিৎসা হচ্ছে সার্জারি। এখানে যে কেমো বা রেডিওথেরাপির খুব একটা ভূমিকা সেরকম নাই। হ্যাঁ, কেমো বা রেডিওথেরাপি রেজিস্ট্যান্ট বলি আমরা। হ্যাঁ, এটা প্রধান চিকিৎসায় হচ্ছে আপনার সার্জারি। সার্জারি করার পরে অ্যাডজুভেন্ট বা এর সাথে প্রয়োজন বোধে কেমো বা রেডিওতে খুব একটা কাজ করে না, অন্য থেরাপি বলে, আমরা ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, এই জাতীয় থেরাপি আমরা দিয়ে থাকি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ওষুধের খুব একটা ভূমিকা কিডনি ক্যান্সারের ক্ষেত্রে সেরকম ভাবে নাই।
সার্জারি মেন চিকিৎসা। তা অনেক সার্জারি, এখন অনেক পদের আধুনিক সার্জারি আছে যেগুলো পেট কাটা লাগে না, খুবই মিনিমাম সার্জারি, পেশেন্টকে 1 থেকে 2 দিন হসপিটালে থেকে চিকিৎসা করে সে বাসায় চলে যেতে পারে। এটা অনেক ব্যয়বহুলও না, হ্যাঁ, মানুষের ক্ষমতার ভেতরেই বাংলাদেশের প্রেক্ষিতে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু যে ট্রিটমেন্ট গুলো রয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনায় যাব। তারপরে একটা বিষয় যে এই রোগগুলো যারা আক্রান্ত হয় সাধারণত, তো তাদের মানে আক্রান্ত হওয়ার পরে এটা কতটুকু নিরাময় যোগ্য আর কি, যদি টিউমার বা ক্যান্সারকে যদি চিকিৎসা করা হয় বা এখন সার্জারি যদি করা হয়। বিনাইন, জি ধন্যবাদ, এটা যদি বিনাইন বা ভালো টিউমার হয় সেই ক্ষেত্রে 100% কিউরেবল। একবারে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, কিডনিও সুস্থ হয়ে যায়, আক্রান্ত ব্যক্তিও সুস্থ হয়ে যায়। কিন্তু ক্যান্সার জাতীয় চিকিৎসা, সব ক্যান্সারের মতো কিডনি টিউমারও একই অবস্থায়, এটা যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে সেটা একেবারে কিউরেবল, একবারে সে সুস্থ হয়ে যায় এই ভালো টিউমারের মতো। কিন্তু যদি অনেক পরে ধরা পড়ে, যেখানে আশেপাশে অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে, লিভার, ব্রেন, হার্ট, হ্যাঁ, বোনসের ভেতরে ছড়িয়ে পড়ে, লিভারের ভেতরে, পেটের সারাউন্ডিং এ ছড়িয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে আসলে একবারে স্থায়ীভাবে রেডিক্যাল চিকিৎসা বা পুরো সুস্থ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা বলি পেলিয়েটিভ ট্রিটমেন্ট, তাকে কষ্ট কমানো, তার জীবন আয়ুষ্কালকে একটু প্রলম্বিত করার জন্য চিকিৎসা নেওয়া লাগবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে রোগীদের কাছে আমার অনুরোধ থাকবে, যে কোনো জাতীয় টিউমার হলে আমাদের কাছে রোগী যখন আসে, প্রথমে যখন তার স্থানীয় ডাক্তার বলে যে আপনি একজন বিশেষজ্ঞকে দেখান, সে যাবে সরাসরি একজন কবিরাজের কাছে, গা ছাড়া আচ্ছা। চিকিৎসা নেবে, তারপর হোমিওপ্যাথির পাশে, এরকম করতে করতে যেটা সে প্রথম ধরা পড়লো তখন আসলে সে একেবারেই সুস্থ হয়ে যেত। কিন্তু সে আসবে 1 বছর পরে। 1 বছর অনেক সময়, একটা ক্যান্সার জাতীয় রোগের জন্য দীর্ঘ সময়। এ সময় টিউমারটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এবং স্প্রেড বা মেটাস্টেসিস হয়ে যায় আশেপাশে অঙ্গ, যেগুলো লিভার থাকে, নাড়ি থাকে, পেটের বড় রক্তনালী থাকে, ফুসফুস, ব্রেন এবং বোনস, মেরুদণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তখন আসলে রোগী আসে অনেক প্রত্যাশা নিয়ে, এবং আমরা তখন পেশেন্টকে কষ্ট কমানোর জন্য, তার লাইফকে আরো প্রলম্বিত করার জন্য আমরা সার্জারি করি। তার পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা, আধুনিক চিকিৎসা, সেগুলো দেই। কিন্তু দিলে সবগুলো তো একটা লিমিটেশন থাকে, হ্যাঁ, তখন আসলে পুরোপুরি তাকে সুস্থ করা সম্ভব হয় না। অনেক আশা নিয়ে আসে, তখন তারাও অনেকে বলতে শোনা যায় যে আমরা অপারেশন করলাম, এত চিকিৎসা নিলাম, আমার রোগী তো খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, একসময় হয়তো সে মারাও যায়। তো সেই সব ক্ষেত্রে আসলে একবারে পুরোপুরি সুস্থ করা যায় না, তার কষ্ট কমানো যায়, তার জীবনটাকে প্রলম্বিত করা যায়। হ্যাঁ, এটা আসলে মানে হ্যাঁ, লেট স্টেজে বা যখন মেটাস্টেসিস হয়ে যায়, ছড়িয়ে পড়ে, লাইফ স্প্যান আসলে ওরকম ভাবে খুব বলে যে 20 to 30%, 2 to 3 ইয়ার্স এরকম ভাবে সার্ভাইভ করে। অন্যান্য থেরাপি নিলে সেটা হয়তো কিছুটা আরো বাড়ে, কিন্তু একবারে তাকে কিউরেটিভ বা পরিপূর্ণ সুস্থ করা সম্ভব হয় না। জি। তো স্যার, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে চিকিৎসার দিকে অগ্রসর হব। আহ, একজন প্রশ্ন করেছেন, বিপুল রহমান জনি, মূত্রথলির টিউমারের সাথে কিডনি টিউমারের কোনো সম্পর্ক আছে কিনা, আর এটা জানাবেন প্লিজ। এটা হলো প্রশ্ন, যে মূত্রথলির টিউমারের মানে সাথে কিডনি কিডনি টিউমার। টিউমারের ভেতরে কিছু টিউমার আছে, কিডনি আমাদের 2টা অংশে বিভক্ত থাকে। একটা কিডনির বাইরের অংশ মাংস জাতীয়, সেটাকে বলে আমরা কর্টেক্স। আর কিডনির ভেতরে একটা অংশ থাকে, সেটা যে পেশাব পরিবহন করে, সেটাকে বলা হয় পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম। কিডনির যে টিউমার গুলো 2টা অংশ থেকে হতে পারে। একটা কিডনির যে বাইরের অংশ কর্টেক্স থেকে হয়, হ্যাঁ, সেই টিউমার গুলো আমরা একটু আগে আলোচনা করছিলাম, রেনাল সেল কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, এই জাতীয় টিউমার বা ক্যান্সার জাতীয়। আর কিছু আছে যে কিডনির যেটা পেশাব পরিবহন করে, পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম, সেখান থেকে তৈরি হয়। হ্যাঁ, সেই টিউমার গুলোকে বলা হয় টিসিসি বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা। সেই ট্রানজিশনাল সেল কার্সিনোমা, যেমন কিডনির ভেতরে প্যালভিক অ্যালিসিয়াল সিস্টেম আছে, তার অংশবিশেষ ইউরেটার, কিডনির নালী এবং মূত্রথলিতেও থাকে। এই টিউমারগুলো যখন কিডনিতে হয়, দেখা যায় সিনক্রোনাসলি একই সাথে সাথে কিডনির নালী, ইউরেটর এবং মূত্রথলিতেও হতে পারে। হুম। কাজে কিছু ওই যে ট্রানজিশনাল সেল টিউমার যেগুলো, সেগুলো দেখা যাচ্ছে কিডনিতে হলে অনেক সময় এগুলো মূত্রথলিতেও সঙ্গে সঙ্গে, বা ইউরেটরে আমরা সঙ্গে সঙ্গে অনেক সময় পাই, একই সাথে পাই। আহ, ধন্যবাদ। তো আমরা আরেকটা প্রশ্ন একজন এসেছে যে হাইড্রোনেফ্রোসিস কি, আজিজুল ইসলাম একটু জানতে চেয়েছেন। আহ, এই বিষয়ে যদি ধন্যবাদ। আমাদের। হাইড্রোনেফ্রোসিস হচ্ছে কিডনিকে ফুলে যাওয়া। আমরা বলি না কিডনি ফুলে আছে, পানি জমে আছে, পেশাব জমে আছে, হ্যাঁ, কিডনি যে স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে যাওয়া, সেটাকে বলে হাইড্রোনেফ্রোসিস।
বিভিন্ন অসুখের কারণে বড় হয়। অনেক সময় কিডনির পেশাব প্রবাহে বাধা তৈরি করে, জন্মগতভাবে কিডনির নালী চিকন থাকে। অনেক সময় পাথর হয়, অনেক সময় টিউমার হয়, টিবি জাতীয় রোগ হয়। অনেক সময় বিভিন্ন অপারেশন, অনেক সময় কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলেও সেগুলো চিকন হয়ে কিডনির ভিতর পেশাব বা পানি জমে সেটা বড় হয়ে যায়। সেটাকে হাইড্রোনেফ্রোসিস বলি। এটা একটা লক্ষণ। হ্যাঁ, আচ্ছা। এটা একটা ফাইন্ডিং। এই আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান করে ফাইন্ডিং বা আইভিও করে ফাইন্ডিং গুলো আমরা পাই। কি কারণে হয়েছে সেটা চিকিৎসা নিলে হাইড্রোনেফ্রোসিস স্বাভাবিক পর্যায়ে চলে যায়। ওকে, খুবই সুন্দর। তো স্যার, আমরা এখন একটু জানতে চাইবো যে আধুনিক কি কি চিকিৎসা রয়েছে এই কিডনি টিউমার বা ক্যান্সার থেকে নিরাময়ের জন্য, কেটে না কেটে। আপনি যদি দুই ভাগে যদি একটু ব্যাখ্যা করে, এবং বর্তমানে আধুনিক কি চিকিৎসা রয়েছে, চিকিৎসা সম্পর্কে যদি আমাদেরকে একটু আশার আলো যদি স্যার দেখান আর কি, প্লিজ স্যার। কিডনির যেটা ক্যান্সার সেটা মূলত আলোচনার বিষয়। এটার কি চিকিৎসা? এটা বললাম যে সার্জারি হচ্ছে এর মেন চিকিৎসা। হ্যাঁ, সার্জারি সাথে সাথে আমরা কিছু কিছু, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনো টার্গেটেড থেরাপি, একটা নতুন ধরনের আধুনিক চিকিৎসা, এগুলোর সাথে আমরা ব্যবহার করি। আরো কিছু কিছু থেরাপি আছে, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বলে। হ্যাঁ, তারপরে কায়োথেরাপি বলে। এগুলো কিছু কিছু টিউমারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কায়োথেরাপি মানে হচ্ছে এক ধরনের প্রুব বা চিকন পাইপের মতো, যেটা কিডনি আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান দিয়ে কিডনির ভেতরে প্রবেশ করায়। বাইরে থেকে বিভিন্ন ধরনের খুব ঠান্ডা জাতীয় গ্যাস, কোল্ড গ্যাস দিয়ে সে কিডনির যে টিউমার হয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। এটাকে কায়োথেরাপি বলে। আর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন মানে এটাও কায়োথেরাপির মতো, এক ধরনের ডিভাইস, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান গাইডেড। এগুলো বাইরে থেকে কিডনি টিউমার তার ভিতরে প্রবেশ করিয়ে বাইরে থেকে এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সির মতো এক ধরনের ওয়েভ তৈরি করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এই চিকিৎসাগুলো বাংলাদেশেই প্রচলিত আছে এবং খুব বড়, অনেক ব্যয়বহুল এরকম না। হ্যাঁ, আহ, আমার মনে হয় এই চিকিৎসাগুলোর জন্য বাইরে যাওয়ারও প্রয়োজন নেই। বাংলাদেশে কিডনি চিকিৎসা, কিডনি ক্যান্সার টিউমারের চিকিৎসা, অনেক ভালো চিকিৎসা, ওয়ার্ল্ডের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা বাংলাদেশে আছে। আমাদের স্যাররা থেকে শুরু করে আমাদের অনেক বিশেষজ্ঞ ইউরোলজিস্টরা সারা বাংলাদেশে এই চিকিৎসাগুলো প্রোভাইড করছে। এবং এটার জন্য আমার মনে হয় যে ওয়ার্ল্ডের কোথাও যাওয়া দরকার নেই। ওয়ার্ল্ডের যে কোনো, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, যে কোনো জায়গায় যে চিকিৎসা আছে আমাদের দেশেও একই চিকিৎসা আমাদের, আমরা এবং আমাদের স্যাররা সিনিয়র দক্ষ, তারা অনেক সুন্দরভাবে এগুলোকে প্রোভাইড করছে। এখন আসি যে এই দুইটা, যে আমরা কায়োথেরাপি বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বললাম, এর পাশাপাশি এখন সার্জারির বিষয় আছে। এই কিডনি টিউমার অনেক সময় প্রাথমিক অবস্থায় আছে, সেটা বারবারই জোর দিচ্ছি যে প্রথম দিকে রোগ নির্ণয়ের সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া লাগবে, ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া লাগবে। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় টিউমারটা ছোট থাকে, কিডনিতেই সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে শুধু টিউমার ফেলে দিয়ে কিডনিটাকে সংরক্ষণ করা যায়। এটাকে পার্শিয়াল নেফ্রেক্টমি বা নেফ্রন স্পেয়ার সার্জারি আমরা বলি। হ্যাঁ, সেই ক্ষেত্রে দুইভাবেই করা যায়। এটা পেট কেটে যেমন আগে করা হতো, এখন পেট কাটা ছাড়াই ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারির মাধ্যমে সেটা করা সম্ভব। তো বাংলাদেশে রোবোটিক সার্জারি হয়তো অল্প দিনের ভেতরে শুরু হবে, কিন্তু এখনো ল্যাপারোস্কোপি পর্যন্ত, ল্যাপারোস্কোপির সর্বোচ্চ ভার্সন যেটা 3D ল্যাপারোস্কোপি, 4D ল্যাপারোস্কোপি, 3D ল্যাপারোস্কোপি বাংলাদেশে হচ্ছে হাই এইচডি, মানে হাই ডেফিনেশন ল্যাপারোস্কোপি, সেটাও বাংলাদেশে এই অপারেশন গুলো, যে পার্শিয়াল নেফ্রেক্টমি বা টিউমার ফেলে দিয়ে কিডনি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে, সেগুলো এখন বাংলাদেশে এগুলো সম্ভব হচ্ছে এবং সব লেভেলে ডাক্তাররা সেগুলো প্র্যাকটিস করতেছে, বিশেষজ্ঞরা। দ্বিতীয়ত, এখন অনেক সময় টিউমার বড় হয়ে যায়, সেক্ষেত্রে শুধু টিউমার ফেলা সম্ভব হয় না, কিডনিকে ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করি যে অন্য কিডনি ভালো আছে কিনা। সেটা যদি ভালো থাকে, বা আংশিক ভালো থাকলেও সেটা কিডনি টিউমার ফেলে দিতে হয়। হ্যাঁ, সেটা পেট কেটেও করা সম্ভব, কাটা ছাড়াও সেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে এটা কিডনি টিউমার ফেলে দেওয়া সম্ভব। এটা আমেরিকাতে যেভাবে করা হয়, ইন্ডিয়াতে যেভাবে করা হয়, উন্নত ইউরোপে করা হয়, বাংলাদেশে একইভাবে আমাদের দেশের বিশেষজ্ঞ, আমাদের শিক্ষকরা এবং আমরা সেটা করার চেষ্টা করছি এবং সফলভাবে সেটা সম্পন্ন হচ্ছে, এবং আমাদের রোগীগুলো সবাই ভালো আছে। দ্বিতীয়ত, এগুলোর পাশাপাশি যে টিউমার ফেলে দেওয়া হয়, এগুলোতে যে যদি অপারেশন হয়, যেটা কিউরেবল, একবারে সুস্থ করে দেওয়া সম্ভব হয় রোগীকে, টিউমার ফেলে দিয়ে বা কিডনি ফেলে দিয়ে, সেক্ষেত্রে অন্যান্য থেরাপি অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা রোগীটা দেরি করে আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে টিউমারগুলো আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, মেটাস্টেসিস হয়ে যায়। যে অপারেশনই সব কথা না, অপারেশন সেসব ক্ষেত্রে অনেক সময় ল্যাপারোস্কোপি ও রোবোটিকও করা সম্ভব হয় না, কেটে করতে করতে হয়। এবং এর পাশাপাশি
কিছু আধুনিক থেরাপি দরকার। সেক্ষেত্রে ইমিউনোথেরাপি বলে এবং টার্গেটেড থেরাপি বলে। ইমিউনোথেরাপি আর কিছু না, কিছু জাতীয় ওষুধ, ট্যাবলেট, ক্যাপসুল, এগুলো একটা নির্দিষ্ট সময় রোগী যদি সেবন করে তাহলে রোগীর যে আয়ুষ্কাল স্বাভাবিকের থেকে সে যদি একটা নির্দিষ্ট সময় বাঁচে আরো আয়ুষ্কাল বাড়ে, রোগীর সিমটম বা অন্যান্য কষ্ট অনেক কমে যায়। আর টার্গেটেড থেরাপি হচ্ছে একটা আধুনিক চিকিৎসা, যেটা হচ্ছে যে স্পেসিফিক এক ধরনের ইনজেকশন বা ওষুধ আমরা রোগীর শরীরের প্রদান করি, তার ফলে শুধু ক্যান্সার সেলগুলোই ধ্বংস হয়, অন্যান্য সেলগুলো ভালো থাকে, শরীরে অন্য কোনো অংশে ক্ষতিগ্রস্ত করে না, শুধু টিউমারগুলো ধ্বংস হয়ে যায়। তো টার্গেটেড ইমিউনোথেরাপি সেটা বাংলাদেশেও এটার প্রচলিত আছে, এই থেরাপি শুরু হয়েছে। এটা অনেক ব্যয়বহুল এরকম না, আমাদের দেশে যারা ক্যান্সার বিশেষজ্ঞ, ইউরোলজিস্ট জয়েন্ট ভেঞ্চারে ওনাদের সাথে সম্মিলিতভাবে এই চিকিৎসাগুলো আমরা দেই এবং দুজন মিলে ফলো আপ করি, এতে রোগীর তার আয়ুষ্কাল কষ্ট এগুলো কমে যায়, রোগী ভালো থাকে। কিডনি সারা এই ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, ল্যাপারোস্কোপি, রোবোটিক, পার্শিয়াল এবং কমপ্লিট নেফ্রেক্টমি, প্লেট নেফ্রেক্টমি, এগুলো সারা ওয়ার্ল্ডে যেভাবে চিকিৎসা প্রদান করা হয়, বাংলাদেশে একই মানের চিকিৎসা, এই আধুনিক চিকিৎসা আমরা বাংলাদেশেও এগুলো রোগীগুলোকে প্রোভাইড করতে সমর্থ হচ্ছে। আচ্ছা, আমরা স্যার সরকারি বেসরকারি পর্যায়ে আমরা একটু জানতে চাইবো যে আমরা কোথায় এই ইউরোলজি বা কিডনির এই ধরনের চিকিৎসাগুলো আমরা পেতে পারি, আপনি একজন চিকিৎসক হিসেবে মানে আপনার কাছ থেকে এটা স্পেশালি সবচেয়ে মানে সৌভাগ্যের কথা যে আমাদের ইউরোলজি সরকারি এবং বেসরকারি দুই জায়গায় একই পর্যায়ে একই রকম ডেভেলপমেন্ট। আমাদের সরকারি প্রত্যেকটা ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, মিডফোর্ড থেকে সমস্ত পুরন মেডিকেলে কিন্তু এই চিকিৎসা, আধুনিক চিকিৎসাগুলো আমরা প্রদান করে থাকি। পাশাপাশি প্রাইভেট লেভেলেও একই পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে এবং সরকারি রোগী যদি সরকারি এবং বেসরকারি সব জায়গায় কিন্তু এই চিকিৎসাগুলো পাওয়া যাবে। আমাদের ইনসাফ বারাকা যেমন এখানে সর্বোচ্চ পরিমাণ কিডনি টিউমারের চিকিৎসা পৃথিবীতে যা প্রচলিত সবগুলো আমরা প্রদান করি, সেরকম এটা ঢাকা শহর অন্যান্য বড় ক্লিনিকগুলো থেকে শুরু করে বড় হসপিটালগুলো তারাও প্রদান করে এবং সমস্ত সরকারি হসপিটালে সকল ফ্যাসিলিটি, পিজি, বিএসএসএমইউ, নিগডু, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সব জায়গায় সরওয়ার্দী, সব জায়গায় একই মানের আধুনিক সর্বোচ্চ চিকিৎসা কিন্তু প্রচলিত আছে। হ্যাঁ, আমাদের রোগীগুলো দেশের বাইরে যাওয়া দরকার নেই, সরকারি হসপিটালে আসলে বা যাদের সামর্থ্য আছে প্রাইভেট লেভেলেও আসতে পারে। সরকারি হসপিটালে অনেক সময় রাশ বেশি, অনেক পেশেন্ট, ইচ্ছা থাকলে আমরা সময়মতো চিকিৎসা প্রদান করা সম্ভব হয় না। হ্যাঁ, প্রাইভেট লেভেলেও একই পরিমাণ একই লেভেলের চিকিৎসা তো পৃথিবী ব্যাপী যেটা আছে সেটাই আমরা প্রদান করি। স্যার একজন জানতে চেয়েছেন যে যদি আমরা, যেহেতু আজকের অনুষ্ঠানে ইনসাফ বারাকা হসপিটাল স্পন্সর করছে, তো বলতে চেয়েছেন যে ইনসাফ বারাকা হসপিটালের যে কিডনি টিউমার বা কিডনির সব ধরনের চিকিৎসা রয়েছে কিনা, বা কি কি ধরনের চিকিৎসা রয়েছে ইনসাফ বারাকা হাসপাতালে, যদি স্যার একটু আমাদেরকে যদি একটু বলতেন তাহলে স্যার উপকৃত হতাম। ইউরোলজি, নেফ্রোলজির জন্য ইনসাফ বারাকা তো বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং পায়োনিয়ার প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা প্রযুক্তি তো হঠাৎ করে ডেভেলপ করে না, আস্তে আস্তে ধাপ বাই ধাপ। হ্যাঁ, তো আমাদের এখানে ইনসাফ বারাকা কিডনি এবং ইউরোলজির ব্যাপারে বাংলাদেশে পায়োনিয়ার। এখানে কিডনি টিউমার, তার সমস্ত রোগের নির্ণয়ের সমস্ত টুলস বা যে পরীক্ষা নিরীক্ষাগুলো দরকার সবগুলোই প্রচলিত এখানে অ্যাভেলেবেল আছে এবং সব পেশেন্টের আমরা সেগুলো করার সুযোগ পাই। হ্যাঁ, অন্য সেন্টারে যাওয়া লাগে না, অনেক অনেক সেন্টার আছে সব পরীক্ষা হয় না, একটা কিছু পরীক্ষা হলো আরেক সেন্টারে যে আরেক পরীক্ষা করা লাগে। ইনসাফ বারাকাতে এ টু জেড একটা পেশেন্ট আসলে তার সিমটমগুলো জাস্টিফাই করা, মানে ভালো অনেক ইউরোলজিস্ট, অনেক বিখ্যাত ইউরোলজিস্ট, পুরনো সিনিয়র বাংলাদেশ মোস্ট সিনিয়র ইউরোলজিস্টরা এখানে চেম্বার বসেন, রোগীদেরকে সেবা প্রদান করেন, তাদেরকে দেখানো। একই ছাতার ভেতরে এত ইউরোলজিস্ট মানে বাংলাদেশের কোথাও নেই। হ্যাঁ, সে জুনিয়র থেকে শুরু করে এবং সর্বোচ্চ সিনিয়র যারা বাংলাদেশের ইউরোলজি অভিভাবকের মতো সিনিয়র, তারাও এখানে রোগী সেবা প্রদান করেন। তারা দেখতে পারেন, রোগীগুলোকে ক্লারিফাই করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা একই ছাতার আন্ডারে সব পরীক্ষা করতে পারেন এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা যেগুলো ইনসাফ বারাকাটা এ টু জেড, ল্যাপারোস্কোপি, রোবট ছাড়া ল্যাপারোস্কোপি থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা এখানে, যে পার্শিয়াল নেফ্রেক্টমি থেকে শুরু করে কমপ্লিট নেফ্রেক্টমি, সেটা কেটে হোক, ল্যাপারোস্কোপি হোক, এবং অনেক সময় সম্মিলিতভাবে সিনিয়র জুনিয়র সম্মিলিতভাবে সবাই অনেক জটিল কেসের একসাথে অপারেশনের মাধ্যমে রোগীর সেবা প্রদান করা। এটা মনে হয় বাংলাদেশে খুব কম সেন্টারে এটা হয়, তো ইনসাফ বারাকাতে সেটা সম্ভব। আচ্ছা, তাহলে এটা আমরা বলতে পারি যে যেটা আপনি আপনার মতো করে বলছিলেন যে এক ছাতার নিচে সব ধরনের কিডনি এবং ইউরোলজির সব ধরনের
পরীক্ষা নিরীক্ষা, অপারেশন, সেবা আমরা এখানে ইনসাফ বারাক হাসপাতালে বেসরকারি পর্যায়ে মানে সবচেয়ে বড় আয়োজনের মধ্যে আমরা অন্যতম বলতে পারি। তো ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি থ্যাংক ইউ স্যার। আর যে প্রশ্ন এই বিষয়ে আমরা জানলাম প্রশ্নের মাধ্যমে। তো স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, তো স্যার চিকিৎসা নিয়ে, আধুনিক চিকিৎসা নিয়ে আর কোনো বিষয় স্যার আপনি বলতে চান কিনা? আমি অন্য বিষয়ে এখন যাবো। আমি যেটা জোর দিচ্ছি যে অ্যাওয়ারনেস এবং প্রিভেনশন। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সচেতন হওয়া লাগবে যাতে টিউমার না হয়। আমরা টিউমারের রোগের লক্ষণ, অপারেশন এবং আধুনিক চিকিৎসা, ইমিউনো টার্গেটেড থেরাপি রোগীকে দিতে চাই না। আমরা সচেতন করতে চাই যাতে টিউমার নিয়ে আমাদের কাছে না আসে, রোগী ভালো থাকে, তার পরিবার ভালো থাকে, আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যায়। তো সেই সচেতনতার জন্য আমরা যে রিস্ক ফ্যাক্টর গুলো আগে বললাম, যে পেশেন্ট অবেসিটি বা স্থূল ওজন বেশি, তারপর হাইপার টেনশন, এই জাতীয় রোগ, স্মোকিং, এই কারণগুলো বা কিছু কিছু আছে যে দীর্ঘমেয়াদী পেইন কিলার, এগুলো যে সে পরিহার করে, কোনো পেশেন্টের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকলে সেটা কার্ডিওলজিস্ট বা ভালো মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন। 2, তার যদি স্মোকিং এর অভ্যাস থাকে সেটাকে দ্রুত ছেড়ে দেওয়া লাগবে। স্মোকিং ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল ফ্যাক্টর টু ডেভেলপ কিডনি ক্যান্সার। কিডনি ক্যান্সার তৈরি হওয়ার জন্য স্মোকিং হচ্ছে একমাত্র মানে সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর। কাজে স্মোকিং পরিহার করা লাগবে। ওজন কমানো লাগবে, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে ওজন কমানো লাগবে। এই যে কথায় কথায় যেটা ব্যথার ওষুধ, একটু ব্যথা হয়েছে, ঠিক আছে, আমি ফার্মেসি থেকে কিনে নিয়ে একটা ওষুধ খেলাম, ডাক্তারের পরামর্শ ছাড়া, সেটা পরিহার করা লাগবে। আর পাশাপাশি কিছু কিছু যেমন সিকেডি, কিডনি বা এরকম কিডনির কিছু কন্ডিশন আছে যেগুলো নির্দিষ্ট ডাক্তার দেখিয়ে তাদের পরামর্শ মতো চলা লাগবে। আর একটা হচ্ছে যে যেটা বংশগত, কিছু কিছু ক্ষেত্রে কিডনি টিউমার বা ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে, তাদেরকে নির্দিষ্ট উপযুক্ত বিশেষজ্ঞ দেখিয়ে, হ্যাঁ, এবং তাদেরকে ফলো আপে থাকা, চিকিৎসা নিলে যাতে টিউমার বা ক্যান্সার তৈরি না হয়। ঠিক আছে, ধন্যবাদ। তো স্যার আরেকটা বিষয় সেটা হলো যে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন একজনের চিকিৎসা রয়েছে বা থেরাপি রয়েছে, এটার মাধ্যমে কতটুকু সম্ভব এই থেরাপিটা? রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আসলে বেশিরভাগ ক্ষেত্রে বিনাইন বা ভালো টিউমার যেগুলো কিডনি আস্তে আস্তে বড় হচ্ছে, কিডনিকে ধ্বংস করছে, সেগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তাছাড়া স্মল বা ছোট টিউমার, ক্যান্সার জাতীয় টিউমার বলা হয় সাধারণত লেস দেন 4 সেন্টিমিটার বা ছোট টিউমার, তাদের ক্ষেত্রে এই টিউমার চিকিৎসা প্রদান করা হয়। তবে এইসব ক্ষেত্রে সাধারণত আমরা যে অপারেশন কথা বললাম, ল্যাপারোস্কোপিক, রোবোটিক, সেগুলোকে প্রিফার করা হয়। এখন রেডিও ফ্রিকোয়েন্সি বা কায়োথেরাপি, এগুলো কাদেরকে প্রিফার বা কাদের জন্য এটা সাধারণত প্রযোজ্য করা হয়? দেখা যায় কোমরবিডিটিস, পেশেন্টের অন্যান্য অসুখে, এই টিউমারের পাশাপাশি অন্যান্য অসুখে আক্রান্ত, স্ট্রোক আছে, হার্টের অবস্থা ভালো না, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, তার কিডনি ফেলিওর আছে, বড় সার্জারি, বড় চিকিৎসা গ্রহণে সে অক্ষম, সেসব ক্ষেত্রে সাধারণত এগুলো মিনিমাল ইনভেসিভ সার্জারি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সাধারণত চয়েস করা হয়, হ্যাঁ, যাতে তার অন্যান্য রোগের ক্ষতিগ্রস্ত না করে চিকিৎসা করা সম্ভব হয়। জি, আমরা একদম শেষের দিকে, আমরা আজকের অনুষ্ঠান শেষের দিকে। তো আরো অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকেই প্রশ্ন করেছেন যে ঘন ঘন পেশাব আমি ধরে রাখতে পারছি না বা জ্বালা পড়া করে, এটা কি কিডনির কোনো ক্যান্সারের কোনো প্রবলেম কিনা বা কোন ধরনের রোগ, এটা একটা প্রশ্ন এসেছে, যদি আপনি সংক্ষেপে যদি বলতেন। আর একটা বলছেন যে পেশাবের থলিতে যক্ষা হয়, এই বিষয়টাও একটু যদি বুঝিয়ে বলতেন, এই বিষয়ে একটু জানতে চাইছি। উনি যেটা বললেন যে ঘন ঘন পেশাব হয়, হ্যাঁ, এটা একটু আলাদা একটা টপিক। পেশাবের থলির অনেক ধরনের অসুখ হয়, এমনি সাধারণ ইনফেকশন হতে পারে, পাথর হতে পারে, হ্যাঁ, টিউমার হতে পারে, হ্যাঁ, ভালো টিউমার হতে পারে, আবার কিছু কিছু ক্যান্সার জাতীয় টিউমারও হতে পারে। আবার যেটা বললেন যে ইনফেকশনের ভিতর সাধারণ ইনফেকশন হতে পারে, আবার স্পেসিফিক বা নির্দিষ্ট ইনফেকশন হতে পারে, টিবি তার ভিতর অন্যতম, হ্যাঁ, যক্ষা বা টিবি, মূত্রথলিতেও যক্ষা হয়। তো এই যক্ষা বা টিবি, এই মূত্রথলির যে অসুখগুলোর কথা আমরা বললাম, পাথর, ইনফেকশন, টিউমার, হ্যাঁ, এগুলো হলে সাধারণত ঘন ঘন পেশাব হতে পারে, পেশাব পেতে বাধা হতে পারে, তলপেটে ভার বা ব্যথা হতে পারে, পেশাবের সাথে রক্ত যেতে পারে, পুজ যেতে পারে, হ্যাঁ, সেগুলো তখন নির্দিষ্ট পরিমাণ আমরা দেখে, সাইন সিমটম দেখে, পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে, যদি টিবি হয় সেক্ষেত্রে টিবির ওষুধ খাবে, হ্যাঁ, এবং এর জটিলতাগুলোকে পরিহার করার জন্য অনেক ক্ষেত্রে কিছু কিছু সার্জারি লাগে, সার্জারি করতে হয়।
প্রশ্ন শেষের দিকে অনুষ্ঠান, যে প্রশ্ন হলো যে মানব স্যারকে যদি আমরা পেতে চাই, সেবা পেতে চাই, কোথায় আমরা স্যারকে দেখাতে পারি? এই প্রশ্নটাও এসেছে। আমি ইনসাফ বারাকাতে চেম্বার করি ইনশাল্লাহ প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা, দেশ জুড়েই বিভিন্ন জায়গায় স্যারকে পাওয়া যায়, তার মধ্যে ইনসাফ বারাকাকে স্যার আশা করা যায় যে মানুষ পাবেন। তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে অনেক প্রশংসা করেছে আমাদের অনুষ্ঠানের, আমরা দেখাতে পারছি না, সময় নাই। এমনি পলাশ বলছেন দুলাল ভাই অসাধারণ একটা প্রোগ্রাম, খুব সুন্দর কথা বলছেন। আপিল আহমেদ স্যার আপনি শুধু ভালো ডাক্তার না, একজন ভালো মানুষও। অনেক প্রশংসা স্যার আমরা পাচ্ছি, সেগুলো শাহাদাত হোসেন স্যার আপনার কথা শুনে উপকৃত হলাম। আপিল মাহমুদ স্যার আপনি খুব ভালো একজন ডাক। এই ধরনের নানা ধরনের প্রশ্নই কিন্তু এবং প্রশংসা। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। মানে অসংখ্য আমাদের আজকের আজিজুল ইসলাম অনেক ধন্যবাদ স্যার। প্রশ্নের সাথে শামসুন নাহার বেগম বলছে ইনসাফ বারাকা থ্যাঙ্কস। তারপরে আরো যদি স্যার এক কথা একটু আমি দেখাতে চাই, যে নূপুর রহমান লিখছে অনেক ধন্যবাদ আপনার এই পরামর্শ, অনেক উপকৃত হলাম। মানে আমি যদি স্যার পড়তে চাই স্যার আমাকে আরেকটা অনুষ্ঠান করতে হবে শুধু প্রশংসার জন্য। লাবণী আক্তার ধন্যবাদ স্যার আপনার এই পরামর্শ উপকৃত হলাম। তামান্না তাবাসসুম শক্তি লিখছে থ্যাঙ্কস স্যার। তো সবাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এবং আমাদের এই অনুষ্ঠানের জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ইনসাফ বারাকাও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার আমাদের এই সাপ্তাহিক অনুষ্ঠান ইনসাফ বারাকা কিডনি, ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা, ইনসাফ বারাকা হাসপাতাল এই স্বাস্থ্য কথার এই অনুষ্ঠান আপনি আজকে স্যার 13তম অতিথি। আমাদের এই আয়োজনটাকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানতে চাই। এটা ইনসাফ বারাকা সমাজের প্রতি একটা কমিটমেন্ট। এর মাধ্যমে জনগণকে আমাদের চিকিৎসা শাস্ত্রের যে বিষয়গুলো আপকামিং বিষয় সেগুলো জনগণকে সচেতন করছে। ইনসাফ বারাকা ধন্যবাদ যোগ্য। আমিও ইনসাফ বারাকাকে ধন্যবাদ দেই। তার এই নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে জনগণের যে সমস্যাগুলো, যেগুলো নিয়ে তারা বিভ্রান্ত থাকে, কি করবে না করবে, এগুলোর একটা যদি তারা ধারণা পায়, তাহলে সঙ্গে সঙ্গে নিজের এবং আশেপাশে আত্মীয় স্বজন এবং সারাউন্ডিং রোগীদের যদি এরকম সমস্যা অনুভব করে কোথায় যাওয়া লাগবে তারা নিজেরাই বুঝতে পারবে, সেভাবে দ্রুত চিকিৎসা নিলে এবং তারা দ্রুত সুস্থ হয়ে যেতে পারবে। তো আজকে পর্যন্ত স্যার শেষ করতে চাই, বিদায় নিতে চাই। আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। পরবর্তী অনুষ্ঠানে আবারও আগামী 14তম পর্ব কোন একজন অতিথিকে নিয়ে উপস্থিত হবো। সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনাদের ধন্যবাদ। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্য সেবায় 1.5 যুগ। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্য সেবায় 1.5 যুগ। কিরে কই ছিলি? লাইব্রেরিতে। ধুয়ে খা, চকচকাই তো আছে। আচ্ছা দাঁড়া। ওকে, তোর ওই প্যান্টের সাথে যে জীবাণু নেই সেটা তোকে কে বললো? দূর, খাবোই না। এই নে, ধুয়ে খা। আমার এক খালার রক্ত লাগবে। তোদের কারো এ পজিটিভ রক্ত আছে? আমার বি পজিটিভ। আমার রক্তের গ্রুপ জানা নেই। গাধা নাকি? এখন পর্যন্ত রক্তের গ্রুপ পরীক্ষা করিসনি? আমি কাউকে রক্ত দিতে চাই। আচ্ছা ধর, রাস্তা ক্রস করতে গিয়ে তুই অ্যাক্সিডেন্ট করলি, শরীরের সব রক্ত বের হয়ে গেল, তখন রক্ত কার লাগবে, আমার না তোর? কিন্তু টেস্ট করতে তো অনেক টাকা লাগে। একদমই না।
ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আমাদের এই স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই মাত্র 500 টাকায় ওরা দিচ্ছে ব্লাড গ্রুপিং, টিটিরিন, আরবিএস, এইচবিএস এজি, ইউরিন আরি, চেস্ট এক্সরে সহ আরো অনেক বই। ওরা স্টুডেন্ট প্যাকেজ দিচ্ছে। সত্যি? 100%। ভাইয়া আমরা করতে পারবো? অবশ্যই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টরাই এই সুবিধা পাবে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কোথায় এটা? 11 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। মগবাজার রেল ক্রসিং থেকে মাত্র 100 গজ দূরে। কাছেই তো। হ্যাঁ, তাহলে চল এখনই টেস্ট করে আসি। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ।